বন্ধুরা, স্বাগত জানাচ্ছি। আবার আমরা বিভিন্ন অনুষ্ঠানে ফিরে আসি, বিভিন্ন অনুষ্ঠানের আঙ্গিক নিয়ে ফিরে আসি। আজকের অনুষ্ঠানের আঙ্গিকটা একদম আলাদা। মহাকাশের বিষয়। মহাকাশ সম্বন্ধে জানার আগ্রহ আমাদের প্রতিটি বয়সের মানুষদের মধ্যেই রয়েছে। কেউ এই বিষয়টাকে শিক্ষার হিসেবে নেয়, কেউ এটাকে একটা বিস্ময় হিসেবে নেয়, আর কি কি আছে দেখার ইচ্ছে বা জানার চেষ্টা করে। আমরা সমস্ত কিছু বিষয়কে একটা, আমি বলবো, ছোট একটা বইয়ের পাতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আমাদের সামনে উপস্থিত আছেন ডক্টর মধুব্রত চ্যাটার্জি, মহাকাশ বিজ্ঞানী। নিউজ ফ্রন্টলাইনের স্বাগত জানাই আপনাকে। প্রবাসী বাঙালি, সুদূর ইউরোপে উনি আছেন, স্পেস রিসার্চ এজেন্সিতে উনি কাজ করেন এবং উনি মহাকাশ সম্বন্ধে গবেষণাও করেন। আমরা ওনার কাছে জেনে নেব মহাকাশে বিস্ময়। এই যে আমরা আজকে শুরু করলাম এই অনুষ্ঠানটা, এটা চলতে থাকবে, প্রতি রোববারই চলবে। আমরা মহাকাশকে আরো কাছে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব বোঝার ক্ষেত্রে। তো প্রথমেই আমরা মধুব্রতকে জিজ্ঞেস করব, আকাশ এবং মহাকাশের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা কি? আমি বলবো, আমরা যখন খালি চোখে আকাশের দিকে তাকাই, আমরা যখন স্টার দেখছি বা যাই দেখছি না কেন, আমরা কিন্তু আকাশ থেকে মহাকাশ পুরোটাই দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যখন ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে আছি, হয়তো সেটা সেরকম ভাবে ফিল করছি না। যে তফাৎটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারটা, সেটা ডেনসিটিটা ধীরে 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 কমছে। যেরকম আমরা সবাই জানি যে গ্র্যাভিটি, আমরা যখন আর্থে রয়েছি, আর্থের সারফেসে গ্র্যাভিটিটা সবচেয়ে বেশি, সেই গ্র্যাভিটিটাও ধীরে ধীরে কমতে থাকে এবং একটা সময় মাইক্রোগ্র্যাভিটি হয়ে যায়। মাইক্রোগ্র্যাভিটি বলতে যে একদম জিরো সেটা কিন্তু ঠিক নয়, কিন্তু অনেকটা ক্লোজ টু জিরো হয়ে যায়। আর যে অ্যাটমসফিয়ারটা, আর্থের অ্যাটমসফিয়ারটা অলমোস্ট 1000 কিলোমিটার আর্থের ওপর অব্দি এক্সিস্টিং। তারপরে এরকম নয় যে একটা কোনো লাইনের পরে অ্যাটমসফিয়ারটা একেবারে শূন্য হয়ে গেল, তা হয় না। যে গ্রেডিয়েন্ট, ওটা খুব ধীরে 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 স্লোলি ফেড করে অ্যাটমসফিয়ারটা। সেই জন্য মোটামুটি কারমান লাইন বলে একটি লাইন, ইমাজিনারি লাইন কনসিডার করা হয়, যেটা 100 কিলোমিটার অল্টিটিউডে রয়েছে। সেটার নিচে, যখন সেই লাইনের নিচের অংশটাকে আমরা আকাশ কনসিডার করি এবং তার উপরে গেলে মহাকাশ। সেই জন্য আমাদের প্লেন যখন, যেখানে অ্যাটমসফিয়ারিক ড্র্যাগ রয়েছে, সেটা আকাশে হচ্ছে। আর আমাদের যেরকম আমরা উত্তর মেরু, সুমেরু আলো যেটাকে বলে থাকি, সেটাও কিন্তু একটা লাইনের ওপরে হয়। স্পেস শাটল, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এগুলো যে অল্টিটিউডে রয়েছে 300 কিলোমিটার টু 400 কিলোমিটার অল্টিটিউড, সেগুলোকেও মহাকাশ বলা হয়। এবার মহাকাশে যেহেতু এই 100 কিলোমিটারের ওপরেই আমরা জিনিসটাকে মহাকাশ বলছি, এটা কিন্তু শুরু হচ্ছে ওখান থেকে, শেষ কিন্তু অসীম। যেটা আমাদের ভিজুয়ালাইজ করতে এরকম সুবিধা হবে যে মুন কিন্তু, যদি আমরা চাঁদও ধরি, মানে নিয়ারেস্ট আর্থের ন্যাচারাল স্যাটেলাইট, সেটা 384,000 কিলোমিটারে রয়েছে। ওয়ারাজ মাত্র 100 কিলোমিটার থেকেই আমরা বলছি যে মহাকাশ আরম্ভ হয়ে যাচ্ছে। আর ন্যাচারালি মুনের পরে তো অন্যান্য প্ল্যানেট বা যেরকম ভাবে গ্যালাক্সির দিকে চলে যাচ্ছে। সো মহাকাশটা শুরু হচ্ছে কিন্তু আর্থের জাস্ট একটু ওপর থেকে, কিন্তু স্প্রেড করছে অনেক দূর অব্দি। এবং আমরা যেরকম স্টার দেখতে পাচ্ছি, ওটা একটা এফেক্ট আছে যেটাকে সিন্টিলেশন এফেক্ট বলে, যার জন্য আমরা যেটা তারা ঝিকমিক করে বলি, এগুলো সবই হচ্ছে মানে স্পেসের ক্যারেক্টারিস্টিক। ওই সিন্টিলেশন এফেক্টটার জন্যই আমরা দেখি যে তারা চিকচিক করছে। সেটা কিন্তু অনেক উঁচুতে আছে। সেটা হলো গ্র্যাভিটেশনাল চেঞ্জেস যেটা হয়, সেটার পর থেকেই তো আমরা ধরতে পারি মহাকাশ। হ্যাঁ, গ্র্যাভিটেশনাল যে গ্রেডিয়েন্টটা কমছে, তার সাথে সাথে যে পুরো অ্যাটমসফিয়ারিক যে এফেক্টটা, অ্যাটমসফিয়ারের যে হ্যাঁ 100 কিলোমিটার, ওটা একটা ইমাজিনারি লাইন কনসিডার করা হয়। বাট এরকম নয় যে 100 কিলোমিটারের জাস্ট রিচ করলো আর তখনই সমস্ত কিছু শূন্য হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার করে গেল, সেরকম নয়। ওটা জাস্ট একটা ইমাজিনারি লাইন কনসিডার করা হয়। মহাকাশ গবেষণায় বিশেষ করে আমরা যখন মহাকাশে কোনো স্যাটেলাইট বা আমরা বিভিন্ন মিশন আমরা করে থাকি, বেশ এক্সপেন্সিভ, মানে ব্যয়বহুল। তবু আমরা কেন এই
মহাকাশে আমাদের যেতে হয়, মানে যেতে হবে এই ভাবনাটা থাকে কেন, মানে কি কারণে এটা, মানে এই বিষয়টা যদি একটু বলেন। মহাকাশটা যে মানে মানুষরা এক্সপ্লোর করছে, এটা সবসময় একটা ইন্টারন্যাশনাল ট্রিটির ওপর দিয়ে হয়, এবং মেন উদ্দেশ্যটা হচ্ছে মনুষ্য জগতের মঙ্গল সাধন করা। তো সেটা আমরা ন্যাচারালি যখন আমরা কোনো জিনিস গ্রাউন্ডে থেকে দেখছি, ধরুন একটা 10 তলা বাড়ি যদি ধরেন, আর একতলা থেকে আমরা যতটা দেখতে পাই, আমরা 10 তলায় ছাদ থেকে দেখলে আরো বেশি দেখতে পারবো। সেই রকম আমরা যদি স্পেস থেকে দেখি, তখন আমরা পুরো আর্থটা দেখতে পাবো। তার ফলে কোথায় দাবানল হচ্ছে, কোথায় সুনামি আসছে, এই যে জিনিসগুলো যেগুলোকে আমরা প্রাকৃতিক বিপর্যয় বলি, সেগুলো আমরা তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবো। এটা তো একটা প্রাইম রিজন। যেরকম বিভিন্ন রকমের হয়, ধরুন আর্থ অবজারভেশন, রিমোট সেন্সিং, নেভিগেশন, স্যাটেলাইট, প্রত্যেকটা যে মিশন হয়, প্রত্যেকটি মিশনেরই, স্পেস মিশনের একটা পারপাস থাকে। তো কিছু কিছু মিশন এই জন্য ডিফাইন করা হয় যেটাতে আমরা স্যাটেলাইটটা থেকে আর্থের দিকে তাকিয়ে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় বলুন বা সেগুলোকে আগে থেকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে হিউম্যান লাইফ বেনিফিটেড হবে। আবার ধরুন এখন যেরকম মানে নেভিগেশন স্যাটেলাইট, জিপিএস আমাদের একটা মানে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে বর্তমান মানব সভ্যতার। সেইগুলো কোনো একটা পৃথিবীর ওপর যে জিনিসই রয়েছে সেটার এক্সাক্ট লোকেশন আইডেন্টিফাই করা, সেটা একটা কারণ হতে পারে। আবার ধরুন আমরা মঙ্গল গ্রহের ছবি তুলবো, তখন কি হলো, তখন স্যাটেলাইটটা ওই প্রান্তটাকে দেখছে। কখনো নিচের দিকে মানে ডিরেকশনটা টুয়ার্ডস আর্থ হতে পারে, কখনো ডিরেকশনটা মানে দেখা ডিরেকশনটা আর্থ থেকে দূরে হতে পারে, অন্য সাইডে। আর মানে যেরকম অন্যান্য প্ল্যানেটস এক্সপ্লোর করা, অন্যান্য প্ল্যানেটে জল আছে কিনা বা প্রাণীর চিহ্ন আছে কিনা, সেগুলো দেখা একটা কারণ তো বটেই। তাহলে স্পেস মিশন গুলো আমরা করে থাকি বিভিন্ন মানে চ্যাপ্টারে, মানে বিভিন্ন আঙ্গিকে, সেই আঙ্গিকগুলোকে আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করে থাকি। তাহলে এই যে আমি একটা জিনিস যেটা বুঝতে পারলাম, সেটা হলো স্পেস রিসার্চে একটা বড় অঙ্কের টাকা ব্যয় হয়। এইটা এই টাকা ব্যয় হওয়াটা মানব কল্যাণ হিসেবে দেখছো। এখন ইউরোপিয়ান স্পেস এজেন্সি বলুন, আমাদের ইসরো, নাসা, এই ধরনের প্রজেক্টে এখন প্রাইভেট পার্টিসিপেশন হচ্ছে না সরকার তার নিজস্বভাবে এই ধরনের স্পেস রিসার্চ কে মানে নিজেরাই ব্যয় বহন করছে? কিছু বছর আগে অব্দি তো যেটা ছিল সেটা পুরোটাই গভর্নমেন্টের ছিল, এবং যে এই স্পেস এজেন্সি গুলো আছে, যেগুলো নাসা, ইসা, রসকসমস, ইসরো, পুরোটাই গভর্নমেন্টের, সেই দেশের গভর্নমেন্টের হচ্ছিল। কিন্তু এখন অনেকটা প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে। আমরা যেরকম স্পেস এক্সটা দেখলাম, ইলন মাস্কের কিছুদিন আগেই উনি যেরকম সাকসেসফুলি ড্রাগন মডিউলটাকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নিয়ে গেলেন, এবং জাস্ট দুদিন হলো অ্যাস্ট্রোনটরা ফিরেও এলেন। ওনারা নতুন টেকনোলজি ইউজ করছেন, অন্যভাবে ইনভেস্টমেন্ট করছেন। তো প্রাইভেটাইজেশনের দিকে স্লোলি যাচ্ছে জিনিসটা। আগে যেরকম কমপ্লিটলি গভর্নমেন্টের একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন দিয়ে কন্ডাক্টেড হতো, এখন অন্যদিকেও মুভ করছে, এবং সেটা বেনিফিট। অনেক মানুষের পার্টিসিপেশন বাড়বে, কোয়ালিটি ওরিয়েন্টেশনটা কিন্তু চেঞ্জেস আসবে। হ্যাঁ, ডেফিনেটলি চেঞ্জেস তো আসবেই, কারণ অনেক সময় হয় যেহেতু প্রত্যেকটা পৃথিবীর যে কোনো দেশেই একটা গভর্নমেন্ট যখন আসে, সেই গভর্নমেন্টের নিজস্ব একটা প্ল্যানিং থাকে যে কোন খাতে ওনারা কতটা টাকা দেবেন। এবার সেটা করতে গেলে কি হয়, যখন ধরুন একটা যে কোনো আমরা বড় বড় যে পৃথিবীর মেজর স্পেস এজেন্সিস গুলো রয়েছে, সেই সমস্ত দেশে যখন গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, নট নেসেসারিলি নতুন গভর্নমেন্ট এসে মনে করবেন যে অতটা টাকা স্পেস রিসার্চের উপর ব্যয় করার দরকার আছে বলে। তখন তারা নতুন গভর্নমেন্ট, যেহেতু স্পেস রিসার্চে অনেকটা টাকা প্রয়োজন হয়, ওনারা সেইগুলোকে আবার করে জাজ করেন, এবং করে যদি মনে করেন যে হ্যাঁ এই প্রজেক্টগুলোকে আমরা কন্টিনিউ করব, সেগুলোর উপরেই টাকাটা ইনভেস্ট করা পছন্দ করেন। তাতে কি হয়, কিছু কিছু প্রজেক্ট যেগুলোতে সায়েন্টিস্টরা, ইঞ্জিনিয়াররা অনেকটা টাইম ইনভেস্ট করেছেন আগে, সেটা হয়তো নতুন গভর্নমেন্টের মনে হলো যে না, ওটাকে আমরা আর কন্টিনিউ করব না। তাহলে কি হচ্ছে, সেই
সেই যে সময়টা ওনারা ব্যয় করেছেন সায়েন্টিস্টরা বা ইঞ্জিনিয়ার্সরা বা যে প্ল্যানিং করেছেন, নোবেল আইডিয়াস এসেছেন, ওটা একটা জায়গায় গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখেছি, মানে একটা ঘটনা আপনাকে আমরা শেয়ার করতে চাইবো। সোভিয়েত ইউনিয়ন স্পেস রিসার্চ মানে এরিনাতে অনেক বেশি সাফল্য লাভ করেছিল একটা সময়, কিন্তু 90s এর পর যখন সোভিয়েত ডিসইন্টিগ্রেশন হয়, তারপরে কিন্তু স্পেস রিসার্চ এজেন্সিতে সেই ধরনের ইনভেস্টমেন্ট বা সেই ধরনের মানে রিসার্চ মানে একদম বন্ধ হওয়ার মুখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বক্তব্য যেটা, যে প্রাইভেট পার্টিসিপেশন থাকলে সেই ধরনের অ্যাক্টিভিটিও বজায় থাকে। হ্যাঁ, ওগুলো কন্টিনিউ করে, যেরকম ইয়ন মাস্ক যেরকম স্পেস এক্স এর কর্ণধার, উনি যদি একটা কোনো প্ল্যান করে থাকেন, উনার তো একটা নিজস্ব প্ল্যান আছে কামিং 10 ইয়ার্স বা 20 ইয়ার্স যাই হোক না কেন, যে এরকম ভাবে ওনার মানে কি বলবো, যেরকম ওরিয়ন স্পেস ক্রাফট উনি যেটা মার্স মিশন করবেন বা যেটা ড্রাগন স্পেস ফ্লাই করছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়ার জন্য, ওনার কাছে যদি পুঁজিটা একবার থাকে এবং সেটা যদি ওই কোম্পানির পুঁজি হয়, উনি ওটাকে কখনোই বন্ধ করে দেবেন না মাঝপথে, যদি না দেখেন যে হ্যাঁ টেকনোলজিক্যালি ইটস নট ভেরি বেনিফিশিয়াল। কিন্তু টেকনোলজিটা যদি ঠিক থাকে, আশা করা যায় যে কোনো প্রাইভেট অর্গানাইজেশনকে সেটাকে এগিয়ে নিয়ে চলেন, whereas অনেকটাই পলিটিক্যালি ডিসাইডেড হয় যখন একটা দেশের গভর্নমেন্ট সেটা ডিসিশন। একটা বিষয় আপনারা সবাই জানেন, প্রতি বছরই বেশ কয়েকশো স্যাটেলাইট আমরা পৃথিবীর বাইরে পাঠিয়ে থাকি বিভিন্ন কারণে, বিভিন্ন দেশ। তো এই স্যাটেলাইট গুলো পৃথিবী থেকে কতটা দূরে অবস্থান করে, মানে এটা সায়েন্টিফিক যদি ডিসটেন্সটা নিয়ে একটু আলোচনা করা যায়। হ্যাঁ, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, মানে যেটা আমাদের ভিজুয়ালাইজেশন তে খুব হেল্প করে, কতটা অল্টিটিউডে, মানে পৃথিবীর সারফেস থেকে ঠিক কতটা দূরে কোন স্যাটেলাইট রয়েছে। এটাকে ব্রডলি 3টে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লো আর্থ, একটা হচ্ছে মিডল আর্থ, আর একটা হচ্ছে জিও স্টেশনারি অরবিট, মানে লিও, মিও আর জিও মিশনস। লিও মানে যেটা লো আর্থ অরবিট মিশনস হয়, সেগুলো পৃথিবী থেকে 1000 কিলোমিটার অব্দি, যে জায়গাটা ন্যাচারালি 100 কিলোমিটারের নিচে, যেটা কারমান লাইন বলছিলাম, তার নিচে তো থাকতে পারবে না, কারণ তার নিচে থাকলে কি হচ্ছে, ওই অরবিটটাকে ক্যাচ করতে পারবে না। হ্যাঁ, মানে ওটা এত বেশি কাজ করবে যে ওটা ফ্রি ফল হয়ে যাবে, অরবিটে থাকতে পারবে না, ওই স্পিডটাকে গেইন করতে পারবে না। কিন্তু 100-র উপরে হলে যেহেতু গ্র্যাভিটিটা কমে আসছে, তখন ওটা একটা অরবিটকে ক্যাচ করতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে, যেরকম জিও স্টেশনারি অরবিটে কি হয়, আমরা পৃথিবীতে যেখানেই আছি না কেন, সেখান থেকে মনে হয় যে ওই স্যাটেলাইটটা একটা স্থির জায়গায় রয়েছে। তার কারণটা হচ্ছে, পৃথিবী যেরকম 24 ঘন্টায় দিন হচ্ছে, তো ওই যে অ্যাক্সিসে স্পিন করছে, সেটার রেটটার সাথে ওই পার্টিকুলার অল্টিটিউডের, যেটা অ্যারাউন্ড 36,000 কিলোমিটার একটা অল্টিটিউড, ওটাকে বলা হচ্ছে জিও স্টেশনারি অরবিট। এবার জিও স্টেশনারি অরবিটে যে স্যাটেলাইট থাকছে, সেই স্যাটেলাইট পৃথিবীর যে লোকেশনের ওপর আছে সেখানে সেটাকে স্থির মনে হচ্ছে, তাই জন্য ওই স্যাটেলাইট গুলোকে ইউজ করা হয় নেভিগেশন স্যাটেলাইট হিসেবে। তো মিনিমাম ধরুন অন্তত তিনটে স্যাটেলাইটকে যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ওদেরকে স্প্রেড করা যায়, তাহলে অনলি 3টে স্যাটেলাইট দিয়েই কিন্তু পৃথিবীটাকে দেখা পসিবল, মানে পুরো গ্লোবাল কভারেজ যেটা বলা হয়, পুরো গ্লোবাল কভারেজ অনলি 3 স্যাটেলাইট দিয়েই করা সম্ভব। এটা হচ্ছে জিও স্টেশনারি অরবিট, ওটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স যেখানে আমরা একটা স্যাটেলাইটকে প্লেস করে থাকি। এবার ব্যাপারটা কি, আমরা কোন পারপাসে, কি কারণে কোনো মিশন করছি, এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার ধরুন আমি আর্থ অবজার্ভ করতে চাইছি, তখন তো ন্যাচারালি অত দূর থেকে হলে ক্যামেরায় যে ছবিটা আসবে সেটা মাইনিউট ডিটেলস থাকবে না, তখন আমরা চাইছি লো আর্থ অরবিট, যেগুলো লিও অরবিটস, মানে which is like ধরুন অ্যারাউন্ড 300-400 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার্স এর মধ্যে ওই স্যাটেলাইট গুলোকে প্লেস করা হয়। এবং যখন ওই লিও অরবিটে প্লেস করা হচ্ছে, তখন কিন্তু অনেক বেশি, যেরকম ধরুন একটা কনস্টেলেশন, কোনো একটা কমিউনিকেশন স্যাটেলাইটের যে কনস্টেলেশন, তখন হয়তো 60-70 স্যাটেলাইটের প্রয়োজন পড়ছে সেই কভারেজটা দিতে। কিন্তু যখন প্রয়োজনটা হচ্ছে আমাদের কমিউনিকেট করা বা ইন্টারনেট ধরুন ব্রডকাস্টিং করা, এই নেটওয়ার্ক কভারেজ, এই সমস্ত সময়তে আমরা চাই যে স্যাটেলাইটটা পৃথিবী থেকে খুব বেশি দূরে না যাক। তো রাফলি তাই 300-400 থেকে 1000 এর মধ্যে রাখা হয়।
Okay. তো তো ওই মানে যাতে এগুলো মানে ভাগ ভাগ করে সেই ধরনের স্যাটেলাইট গুলো সেই ধরনের অরবিটে স্টে করে। প্লেস করা হয় যে কোন কোন মিশনটা কোন অরবিট থেকে বেনিফিটেড হবে। তাই জন্য যখন একটা স্পেস মিশন ডিফাইন করা হয় তখন সবার আগেই এটা দেখা হয় যে এটা লিও মিশন, এটা জিও মিশন, না এটা মিও মিশন, মানে কোন অরবিটে গিয়ে এটাকে এটা এটা জিও রোটেট মিশনের করবে। মেন কাজটা কি থাকে? নেভিগেশন স্যাটেলাইট যেটা, সেটা হচ্ছে জিও মিশন। কারণ জিও স্টেশনারি অরবিট, জিও স্টেশনারি মানে মানে আর্থের যে কোনো জায়গার উপরে ওটা যখন প্লেসড আছে তখন আর্থ থেকে ওই আর্থের সারফেস থেকে ওটাকে স্টেশনারি মনে হবে, কারণ জিনিসটা ঘুরছে তো একই মানে একই সঙ্গে ঘুরছে, তো তখন মনে হবে না যে আপনার মাথার উপর থেকে ওটা সরে গেছে। তার ফলে কি ওটা যে কোনো জিনিসের পজিশনটাকে বা ট্র্যাকিংটাকে সেটা ইজিয়ার হবে ওই অল্টিটিউডে দিলে। তো নেভিগেশন স্যাটেলাইট গুলো ওখানে বিভিন্ন অরবিটে ঘুরছে, আমরা যেটা আলোচনার মধ্যে উঠে এলো, কিন্তু স্যাটেলাইট গুলো কিভাবে ঘোরে, মানে এটা যদি একটু যদি ব্যাখ্যা করেন। কিভাবে ঘোরে বলতে মানে মানে এই স্যাটেলাইট গুলো এই যে তিন রকমের যে মানে স্টেজ, তিন রকমের স্যাটেলাইটের, এটাকে কিভাবে এগুলো ঘোরে, এগুলো অরবিটের মানে বিভিন্ন অরবিটের নামগুলো যদি এখানে আলোচিত হয়। হ্যাঁ, ওইগুলোই মানে ধরুন একটা হচ্ছে যে ক্লাসিফিকেশনটা বেসড অন অল্টিটিউড, যে পৃথিবী থেকে কতটা দূরে আছে, আর একটা জিনিস হচ্ছে কত অ্যাঙ্গেলে ঘুরছে, মানে ইনক্লিনেশন যেটাকে আমরা বলি। সো কি হয়, যে কোনো জিনিসের একটা কেপলারিয়ান এলিমেন্টস থাকে, যে কোনো অবজেক্টের 6টা কেপলারিয়ান এলিমেন্টস থাকে। এবার তার মধ্যে ইনক্লিনেশন একটা প্যারামিটার, তো কত ডিগ্রিতে ইনক্লাইন্ড আছে একটা স্যাটেলাইট সেটার উপরে বেস করেও ক্লাসিফিকেশনটা হয়। মানে ধরুন আপনি দেখতে চাইছেন যে সুমেরুতে বরফ গলবে, যে তার রেটটা কি রেটে গলবে, এটা তো আমাদের একটা খুব এখন ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়িয়েছে। সুমেরু মানে মেরু অঞ্চলে অলরেডি আমরা কিছু অরবিটের নাম জেনেছি, পোলার অরবিট আছে, হ্যাঁ মানে এক্স্যাক্টলি ওইটাই বলতে চাইছি যে অরবিট আছে, হ্যাঁ অরবিট আছে, এলিপ্টিক্যাল অরবিট আছে, সেটাই হচ্ছে ব্যাপার। মানে ওইটাই বলতে চাইছিলাম যে পোলার অরবিট মানে যে যখন আমরা সুমেরু, সো ওটার ইনক্লিনেশন ইজ লাইক 90 ডিগ্রি। যখন সুমেরুটার ওপরটা আপনার মানে পৃথিবীর কোন জায়গাটা আপনার এরিয়া অফ ইন্টারেস্ট, তার উপরে ডিপেন্ড করবে যে আপনার স্যাটেলাইটটা আপনি কত ডিগ্রি ইনক্লিনেশনে রাখবেন। যখন আমার পোলার রিজিয়নটা, যেমন ধরুন কিছু কিছু জিনিস আছে যেটার জন্য পোলটা বেশি ইম্পর্টেন্ট, মানে ধরুন সিন্টিলেশন এফেক্ট যেটা আমি বলছিলাম, বা মেরু অঞ্চলে জলটা কিভাবে গলছে, তখন আমরা পোলার অরবিটে প্লেস করব। একটা তো হলো অল্টিটিউড, মানে পৃথিবী থেকে কতটা দূরে আছে, তারপরে সেটার উপর বেস করে লিও, মিও, জিও, মানে লো আর্থ অরবিট না মিডিয়াম আর্থ অরবিট না জিও স্টেশনারি অরবিটটা ডিপেন্ড হলো। সেটা যখন ডিফাইন্ড হয়ে গেল তখন আমরা দেখতে চাইবো যে কত ডিগ্রিতে ওটা ইনক্লাইন থাকবে, মানে ইকুয়েটোরিয়াল অরবিট হবে, মানে যেরকম, আর 0 ডিগ্রি যেটা মানে ল্যাটিটিউড লঙ্গিটিউডের একটা এফেক্ট থাকে, তো 0 ডিগ্রি ল্যাটিটিউডের ওটাকে রাখবো নাকি আমি 90 ডিগ্রিতে রাখবো। এবার আমার পোলার অরবিটে ইন্টারেস্ট হলে তখন আমি 90 ডিগ্রিতে প্লেস করব। তো আর কোন আর এলিপ্টিক্যাল অরবিট হচ্ছে, সেটা হচ্ছে আবার অরবিটের শেপ, তো ওটা সার্কুলার অরবিট না ইলিপ্টিক্যাল অরবিট। তো আমাদের গ্রাউন্ডের কতটা জায়গা, আমাদের এরিয়া অফ যে গ্রাউন্ড ট্র্যাক, একটা স্যাটেলাইট যখন উপরে ঘুরছে তখন তো সেটার একটা গ্রাউন্ড ট্র্যাক ক্রিয়েটেড হয়, সেটা আমরা কত ডিগ্রি ল্যাটিটিউড অবধি, মানে 0 প্লাস মাইনাস কত ডিগ্রি ল্যাটিটিউডকে কভার করতে চাইছি। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো ধরনের মিশনের জন্য এক স্পেসিফিক স্ট্র্যাটেজি থাকে, আলাদা আলাদা মিশনের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি। অ্যাবসলিউটলি, মিশন স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে সেটা হয়। মানে এবার এই যে মিশন প্যারামিটারস গুলো এক এক করে ডিফাইন হয়। প্রথম হচ্ছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য মিশন, আমরা কেন এই মিশনটা করতে চাইছি, কেন আমরা এতটা টাকা এর উপর ইনভেস্ট করব। এবার তারপরে যখন পারপাসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তখন আমরা দেখছি কতটা অল্টিটিউডে রাখবো, কত ডিগ্রি ইনক্লিনেশনে রাখবো, এই ধরনের ব্যাপারগুলো তখন উঠে আসছে। আচ্ছা, আমরা তো একটা জিনিস মানে সবাই আমরা বুঝতে পারছি, বা যারা পড়াশোনার মধ্যে আছেন তারাও বিষয়টাকে মানে গবেষণার মধ্যে নিয়ে আসবেন। আমরা রকেটকে কেন ব্যবহার করছি? মহাকাশে যদি কোনো স্যাটেলাইটকে পাঠাতে হয় বা আমাদের কোনো কিছু মিশন হয়, প্রথমে আমরা রকেটটাকে দিয়ে মিশনের স্টার্ট আপটা করি, এটার কারণটা কি?
এটা হচ্ছে ওই গ্র্যাভিটিটাকে ওভারকাম করার জন্য। কারণ একটা একটা মানে rocket ছাত্রছাত্রীদের জন্য বিষয়টা জরুরি, কারণ তারাও সায়েন্স নিয়ে যখন পড়ছে এই বিষয়টা তাদের কাছেও একটা মানে বলবো মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। হ্যাঁ, ব্যাপারটা কারণ আমরা সবসময় বলে থাকি যে মানে রকেট, এবার রকেট এবং স্যাটেলাইটের, রকেট বেসিক্যালি স্যাটেলাইটটাকে ক্যারি করছে। এবার আমরা যে জিনিসটা রকেটের ধরুন একদম ওপরে রয়েছে সেটাকে আমরা পেলোড বলে থাকি। এবার পেলোডটা কিন্তু অনেক রকম ভাবে ডিফাইন করে, যে আমি কোন কোন অরবিটে নিয়ে গিয়ে প্লেস করছি, সেটা হচ্ছে পেলোডটা। এবার এমনিতে যেটা দেখা যায় সেটা হচ্ছে খুব সামান্য একটা পেলোড নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা হিউজ রকেট ইউজ হচ্ছে। কারণ রকেটটা এখন যে রকেটগুলো আছে ওগুলো কেমিক্যাল রকেট, ওগুলোতে যে যে থার্স্টটা জেনারেট করছে, ওটা যে ফিউয়েলটা বার্ন করে ওটা আর্থের দিকে প্রেসার দিচ্ছে। সো যেরকম প্রত্যেকটা অ্যাকশনের একটা অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন থাকে, তো সেই অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন যেটা আর্থ পুশ করছে, সেই পুশটাতে ওটা গ্র্যাভিটিটাকে কভার করে চলে যাচ্ছে। সেই জন্য যখন আর্থের গ্র্যাভিটিটা ক্রস করে গেল তখন কিন্তু আর আমাদের রকেটটা দরকার হচ্ছে না। সেই জন্য একটা যখন মানে আমরা যেটা খুব টিভিতেও দেখে থাকি, কোনো আগে, এখন তো স্পেস শাটল লঞ্চ হচ্ছে না, যে কোনো লঞ্চ যখন দেখে থাকি একদম মাথার ওপরে যেটা রয়েছে সেইখানে কিন্তু পেলোডটা রয়েছে। আর সেই জন্য জিনিসটা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এরকম ভাবে ভেঙে যায়, ভাগে ভাগে ভেঙে যায়। এই ভাগটা কিরকম ভাবে ডিসাইড হয়, মানে এটা একটু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, প্রথমেই হলো যেরকম কি, প্রথমে হচ্ছে যে আর্থটাকে ওভারকাম করা, সেটার জন্য সবচেয়ে বেশি 100 কিলোমিটার পার করতে হবে। ওই থ্রাস্টটা দরকার। তাহলে কি হলো, ওটা আমার ফার্স্ট কাজ হলো, আমি ওই থার্স্টটাকে ওভারকাম করলাম। দিয়ে যখন আমি আবার ওই থার্স্টটাকে ওভারকাম করলাম তখন আমি আবার বুস্টার ইউজ করলাম। মানে একটা অরবিট থেকে আরেকটা অরবিটে যে যাবে সেখানে মাঝে ট্রান্সফার অরবিট থাকে, এবং সেই ট্রান্সফার অরবিটটা তো মানে ন্যাচারালি এবার সেটার ওপর মানে একটা হোম অ্যান্ড ট্রান্সফার বলে একটা জিনিস আছে। তো মানে মিনিমাম কতটা ফিউয়েল ইউজ করে আমরা একটা অরবিট থেকে আরেকটা অরবিটে, বা কোন রাস্তাটা নিলে সবচেয়ে শর্টকাটে যেতে পারবো, সেই রকম একটা ব্যাপার। সেইভাবে একটা করে স্টেজ ওভার। কটা স্টেজ থাকে মোটামুটি 4টে থাকে, 3টে থেকে 4টে থাকে। হ্যাঁ, আমরা অনেক সময় দেখেছি মিশনে যেরকম মেশিন বা স্যাটেলাইট পাঠাই, আমরা মানুষও পাঠিয়েছি। ইউরি গ্যাগারিন থেকে এর একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে গোটা পৃথিবীর স্পেস রিসার্চ। তো এই মানুষগুলো যারা যায় উপরে কতটা দূর যেতে পারে, কারণ আমরা সবাই জানি স্পেস স্টেশন, একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেটা একটা স্টেশন, সেখানেই প্ল্যাটফর্ম করে মানুষজন থাকে এবং তাদের রিসার্চ ওরিয়েন্টেশন কাজটা করে। সেই রিসার্চ ওরিয়েন্টেশনটাকে ব্যবহার করেই কি ওখানে থাকে, না আর একটু দূর যায়, বা কিভাবে মানে কতটা দূর যেতে পারে অ্যাস্ট্রোনট? মানে যেতে পারে তো অ্যাকচুয়ালি যতটা দূর যেতে চায় যেতে পারে, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে 70s-এই কিন্তু মানে যে 12 জন অ্যাস্ট্রোনট গিয়েছিলেন মুনে, তারপর থেকে বিগত 60-70 বছরে, হ্যাঁ, তো এবার বিগত এবং তারপরে কিন্তু বিগত লাইক 60-70 বছরে কেউ আর চাঁদে যাননি, এবং ম্যাক্সিমাম যেটা গেছেন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অবধি। তো মানে কি বলবো, গত শতাব্দীর শেষের দিকে যেরকম আগে মির স্পেস স্টেশন ছিল রাশিয়ার, এবং তারপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হয়েছে। তো এই স্পেস স্টেশনটা কিন্তু ওই লো আর্থ অরবিটের মধ্যেই সীমাবদ্ধ, মানে 300-400 কোনো ফিক্সড ওটার অল্টিটিউড তো থাকে না। ওটা যখনই মানে আর্থের যে গ্র্যাভিটেশনাল পুলের জন্য ড্রপ করে আসে তখন আবার একটা বুস্ট করা হয়, বুস্ট করে অরবিটটাকে একটু রেজ করা হয়, কিন্তু রাফলি ওই 350-400 কিলোমিটার অল্টিটিউডেই থাকছে। তো যেটা দেখা যাচ্ছে মানে মানুষরা কখন মানে ডেফিনেটলি গিয়েছিল আগে, কিন্তু লাস্ট 70 বছরে কিন্তু 300 কিলোমিটারের ওপরে আর যেতে পারেনি, whereas মুন ইজ লাইক 300 মানে 384,000 কিলোমিটার ওপরে আছে। তো সেরকম দেখতে গেলে জাস্ট গ্র্যাভিটিটাকে ওভারকাম করার যে জায়গাটা ওইখানে রয়েছে। এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা কি, ওটা তো বেসিক্যালি একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট। তো এবং মানে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, এবং যেখানে সায়েন্টিফিক রিসার্চ গুলো হচ্ছে যে মাইক্রো গ্র্যাভিটিতে ওই এক্সপেরিমেন্ট গুলো কিভাবে রান করে। আচ্ছা, একটা বিষয় আমি জানতে চাই যে আমরা বিভিন্ন গ্রহের সম্বন্ধে জানতে
চাইছি। বিভিন্ন গ্রহেও আমরা মানে একটা অবজারভেশন অলরেডি চলছে। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে কতটা উপযোগী এই কি বলবো এই অবজারভেশনের ক্ষেত্রে, না নিচ থেকেই মানে না পৃথিবী থেকে অবজারভেশনটা অনেক ভালো, না ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে অনেক বেশি উপযোগী, কোনটা? হ্যাঁ, না মানে অবশ্যই আমরা পৃথিবী থেকে, যেহেতু আমাদের টার্গেটটা হচ্ছে, আপনি বলছেন বিভিন্ন প্ল্যানেটটাকে যদি আমরা টার্গেট ধরি, সেক্ষেত্রে আমরা যতটা বেশি দূরে মানে পৃথিবী থেকে গিয়ে এক্সপেরিমেন্টটাকে সেফ কিনা সেটা টেস্ট করতে পারবো, সেই টেস্টিং প্ল্যাটফর্মটা ততটাই বেটার। কারণ আর্থের ধরুন আমরা যদি একটা মঙ্গল গ্রহকে অ্যাজ অ্যান এক্সাম্পল প্ল্যানেট নিয়ে, এবার আমি যে অ্যাস্ট্রোনটটাকে মঙ্গল গ্রহে পাঠাবো এবং সে ফিরে আসবে, এটা তো একটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। ইফ এনিথিং গোজ রং তাহলে তো অ্যাস্ট্রোনটের একটা লাইফ রিস্ক হয়। তারপরে কি হচ্ছে, ধরুন একটা রেডিয়েশন, ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট বলে একটা রেডিয়েশন বেল্ট হয়, কিন্তু কি হয়, আর এবার মানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। প্রথম ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা যেহেতু মহাকাশ হয়ে যাচ্ছে, ওখানে আমরা মাইক্রোগ্র্যাভিটি টেস্টিং গুলো করতে পারছি, কিন্তু আমরা এটা টেস্ট করতে পারছি না যে ওই রেডিয়েশন বেল্টের ওদিকে গেলে বা যখন রেডিয়েশনটা আসবে, স্পেসের রেডিয়েশন, তখন হিউম্যান বডিটা কিভাবে অ্যাফেক্টেড হবে। মাইক্রোগ্র্যাভিটিতে কি করে সার্ভাইভ করতে হয় সেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বুঝতে পারলাম, কিন্তু তারপর যদি আমায় ফার্দার মঙ্গল গ্রহে যেতে হয়, তাহলে আমি মাঝে কিন্তু যেটা এখন প্ল্যানিং চলছে সেটা হচ্ছে চাঁদ, মুনটাকে একটা স্টপ ওভার হিসেবে দেখা। কারণ সেখানে কি হচ্ছে, আমরা অলরেডি তো রেডিয়েশন বেল্টটাকে ক্রস করে যাচ্ছি, তো ওখানে গিয়ে জল রিপ্রোডিউস, ওয়াটার রিপ্রোডিউস করা যাচ্ছে কিনা, সেই জিনিসগুলো একটা মানে সেকেন্ড স্টেজ অফ টেস্টিং বলতে পারেন। যদি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা ফার্স্ট স্টেজ অফ টেস্টিং হয়, তাহলে মুনের আমরা সেকেন্ড স্টেজ অফ টেস্টিং করতে পারি বিফোর গোয়িং টু মার্স। ধীরে 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 ইন্টারেস্টিং বিষয় আমি এখানে, আননোন টেরিটরি পুরোটাই বিভিন্ন, মানে আমি যদি অরবিটের বাইরে যাই, তো সেক্ষেত্রে কতটা সেফ অ্যাস্ট্রোনটরা থাকতে পারে, মানে এখনো কিন্তু কেউ যায়নি, যদিও মুন মিশনে আমরা নীল আর্মস্ট্রং এর কথা শুনি, কিন্তু এখনো সেটা নিয়ে বিতর্ক আছে। তো কতটা আননোন টেরিটরিতে আমরা সার্ভাইভ করতে পারবো, সেটাকে কিভাবে তোমরা এই রিসার্চটা করে থাকো? হ্যাঁ, সেইটার জন্যই যেহেতু আগের যে মিশনগুলো, মুন মিশনগুলো ছিল, ওগুলো খুব শর্ট ছিল, ওগুলো ইজ কাইন্ড অফ লাইক যাওয়া আর আসা, কিন্তু থাকা নয়। তো এবার সেইটার জন্য মানে পরবর্তী স্টেপ হিসেবে আমি যেটা বলছিলাম যে মানে মুনের চারদিকে অরবিট করবে। এখন যেরকম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা কি করছে, পৃথিবীর চারদিকে কক্ষপথে ঘুরছে, একটা মানে আর্থ অরবিটে ঘুরছে, সেই রকম আর একটা স্পেস স্টেশন মানে মুনের কক্ষপথে ঘোরাবার চেষ্টা করা হচ্ছে, উইচ ইজ লাইক যেরকম আমি প্রথমে বলছিলাম ইলিপ্টিক্যাল অরবিট। তো ওটা ওই অরবিটটাকে মানে বলা হয় নন রেক্টিলিনিয়ার হ্যালো অরবিট, সেই NRHO অরবিট। সেটাতে কি হচ্ছে, সেটা অরবিটটা এমন ভাবে ডিজাইন করা, আমি একটা মানে আপকামিং মিশনের কথা বলতে পারি, ডিপ স্পেস গেটওয়ে যেটার নাম ছিল, এখন ওটার নাম হচ্ছে LOPG। সো লুনার অরবিটাল প্ল্যাটফর্ম গেটওয়ে, ওটাকে কি এই জন্য গেটওয়ে বলা হচ্ছে, অ্যাজ ইট ইজ এ গেটওয়ে অন্যান্য প্ল্যানেটে যাওয়ার জন্য। এবার সেটার এই যে অরবিটটা, পুরো জিনিসটাই তো বেসড অন দ্য মুনের অরবিটটা কি তোমরা ধরছো যে এটা হচ্ছে গেটওয়ে? হ্যাঁ, যেন একটা স্টেশন, মানে আমরা যেরকম ওই কি বলবো, একটা আমরা হিল স্টেশনে যাওয়ার আগে একটা লো প্ল্যাটুতে গিয়ে আমরা নিজেদেরকে অ্যাক্লামেটাইজেশন হয়, তেমনি সেটা একদম সেরকম ব্যাপার। এবার ওই যে অরবিটটা, ওই অরবিটটার কি হচ্ছে, একটা এন্ড মুনের কাছে, আর ওটাকে অ্যাপোজি আর পেরিজি বলা হয় কোনো একটা যে ইলিপ্টিক্যাল অরবিট হয়। সো অ্যাপোজি পেরিজি হচ্ছে মানে কতটা দূরে আছে, এমন ভাবে করা হচ্ছে যে ওই অরবিটটা যদি ওই স্পেস স্টেশনটা ঘোরানো হয়, তাহলে তিনটে পারপাস সার্ভ হবে। এবার একটা পারপাস হচ্ছে, এক তো হচ্ছে একটা অরবিটিং প্ল্যাটফর্ম হলোই, যেখানে সায়েন্টিফিক মিশন গুলো মানে এক্সপেরিমেন্ট গুলো রান করা হবে, এবং সেখান থেকে যখন অ্যাস্ট্রোনটদের মনে হবে যে লুনার ল্যান্ডিং করবে, তখন যখন ওটা খুব মুনের কাছে চলে আসছে, তখন লুনার ল্যান্ডিংটা করা হবে। এবং এবার তাহলে কি হচ্ছে, কারণ মুনের কাছে যখন আসছে, মুনেরও তো একটা গ্র্যাভিটি আছে, সেইখানে করা হলো। কিন্তু যখন মঙ্গল গ্রহে যাওয়া হবে বা অন্য কোনো আরো ডিপ স্পেসে যাওয়া হবে, তখন কি অন্য এন্ডটা, মানে ইলিপসের অন্য এন্ডটা, যেটা ফার্দার অ্যাওয়ে, মানে ফার্দেস্ট পয়েন্ট ফ্রম দ্য মুন যেটা হবে ওই পার্টিকুলার অরবিটটার জন্য।
মানে রোটেট করতে করতে যখন মুন থেকে সবচেয়ে দূরের পজিশনটা যাবে তখন সেখান থেকে স্টার্ট করবে, কারণ সেখানে সবচেয়ে কম গ্র্যাভিটিটা হবে, সো ফিউয়েল কনজাম্পশন কম হবে। যদিও বেশ মানে চিন্তার ব্যাপার, কারণ কতটা দুর্ঘটনার মধ্যে পড়বে আমাদের অ্যাস্ট্রোনটরা সেটা এখনো কেউ বুঝতে পারছে না, কারণ অনেক মেশিন মানে আমাদের স্যাটেলাইট পাঠানো হয়েছে, সেগুলো সাকসেসফুল হয়নি। সেই সাকসেসফুলের সেই ভরসা, সেই ভয়টাও রয়েছে। স্পেস স্টেশনে অ্যাকচুয়ালি কি কি পাওয়া যায়, মানে মানুষ ওখানে গিয়ে কিভাবে থাকবে, অ্যাস্ট্রোনটরা কিভাবে থাকবে, একটা ছোট্ট বিষয় বলো, কারণ এই প্রথম চ্যাপ্টার আমাদের আজকে শুরু হলো, এরপরে বিভিন্ন চ্যাপ্টারে আসবো আমরা। তো জাস্ট স্পেস স্টেশন নিয়ে একটা মানে বলা যায় একটা ঘর, ওখানে মানে 12 মাস 10 মাস যাই থাকবে সেটা একটা ঘর, কিভাবে থাকে তারা? ওখানে তো মানে ন্যাচারালি মাইক্রোগ্র্যাভিটি, এবং ওখানে যাওয়ার জন্য এরকম নয় যে কোনো একজন মানুষ অ্যাস্ট্রোনট অ্যাসাইন্ড হলেন এবং সঙ্গে সঙ্গে চলে গেলেন। তো তার আগে পৃথিবীতেই তাদের অন্তত হয়তো 1 দশক ধরে, 10 বছর ধরে অ্যাস্ট্রোনট ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে তারা যান পুরো ব্যাপারটা, কারণ কোনো অ্যাস্ট্রোনটই তো একটা কোনো পার্টিকুলার ফিল্ড থেকে আসেন না, বিভিন্ন বিভিন্ন ফিল্ড থেকে আসেন, এবং তার উপর ডিপেন্ড করে যে ওনারা কোন রোলটা প্লে করছেন। মানে ধরুন 7 জন অ্যাস্ট্রোনট যাচ্ছে পৃথিবী থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, যিনি পাইলট, ওখানে কিন্তু সবাই তো পাইলট নয়, কিন্তু যারা যে ধরুন মানে এয়ার ফোর্সের পাইলট, তিনি কিন্তু ওটার মিশন কমান্ডার। আবার যারা ধরুন স্পেস রিসার্চ সায়েন্টিস্ট, তারা ওখানে গিয়ে এক্সপেরিমেন্ট গুলো কন্ডাক্ট করবেন, এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন লেয়ার অফ টিমস। এবার ওখানেও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এগুলো যেহেতু ইন্টারন্যাশনাল কোলাবোরেশন প্রজেক্ট, তাই জন্য বিভিন্ন মডিউল রয়েছে, মানে ইসার একটা মডিউল আছে, নাসার একটা মডিউল রয়েছে, প্রত্যেকের একটা কোলাবোরেটিভ প্রজেক্ট তো এটা। এবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা যেরকম কি, ওটা মানে এখানে কেউ থাকার জন্য ধরো এটার কোনো ওনারশিপ আছে, মানে তাদের কাছে এটা পারমিশন নিতে হবে বা এরকম কোনো বিষয় না? হ্যাঁ, মানে অবশ্যই ওটা তো পুরো ডিসাইডেড বাই দ্য এজেন্সি না, যে এজেন্সি থেকে যাচ্ছে যে তারা কতজনকে এবার পাঠাবে। ধরুন একটা যদি একটা মানে এখন তো স্পেস শাটল যেরকম রিটায়ার করে যাওয়ার কারা করছে, মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মেইন ফান্ডিংটা কাজে, মানে ইউএস কি এটা হ্যান্ডেল করে? প্রত্যেকটা মিশনে যেরকম একটা হোস্ট থাকে, এবং একজন হোস্ট থাকে, এবং কোথাও থেকে তো একটা জিনিসটা শুরু হতে হবে, এবং বাকিরা পার্টিসিপেন্টস থাকে। যেরকম আমি ডিপ স্পেস গেটওয়েটা বললাম, প্রথম মডিউলটা কিন্তু নাসার যাবে, ইউএস এর যাবে, সেই পিপিই মডিউল। এবার প্রথমে নাসার মডিউলটা গেল, ওটা রোটেট করা আরম্ভ করলো, এবং তারপরে যে পার্টনার মডিউলস গুলো তারা গিয়ে ওটার সঙ্গে রন্ডেভু হবে, মানে জয়েন করবে অন্য মডিউলগুলো। সো প্রত্যেকটা যতই ইন্টারন্যাশনাল কোলাবোরেশন হয়ে থাকুক না কেন, কোথাও থেকে তো একটা আইডিয়াটা প্রথম আসে, তো সেটা হোস্ট অর্গানাইজেশন হয়ে যায়। তাহলে যারা মনে করুন অ্যাস্ট্রোনটরা যাচ্ছেন রিসার্চ করতে, আমাদের সময় একদম শেষ, কিন্তু এই আলোচনাটার শেষের দিকে আমাদের নিয়ে যেতে হবে। যারা যাচ্ছেন তাদের ফুড হ্যাবিট, তারা কিভাবে, মানে এইটা কি তারা মানে আর্ট থেকেই নিয়ে যাচ্ছে, না ওখানে কিছু মজুদ থাকে বা ওখানে কিছু স্টোরেজ থাকে বিষয়গুলো? যেরকম মানে আর্ট থেকে নিয়ে বলতে, হ্যাঁ মানে ওগুলো কি হয়, কিছু কিছু মানে কি বলবো, কিছু রান যখন হচ্ছে তখন ওটা অ্যাস্ট্রোনটরা যেরকম যাচ্ছে ওই লঞ্চ গুলোতে, কিছু কিন্তু লঞ্চ হয় যেগুলো আনম্যানড হয় এবং তাতে রেশনটা যায়। সো ওটাতে হয়তো কিছু কিছু মিশনস হয়, ওগুলো আমরা খুব একটা শুনতে পাই না, কারণ মানে মানুষ তো নেই, কিন্তু ওগুলো হচ্ছে সাপ্লাই মিশন। তো ওগুলোতে কোনো মানুষ যাচ্ছে না, কিন্তু পুরো সাপ্লাইটা যাচ্ছে, যেহেতু পুরো মানে অটোমেটিক্যালি কন্ট্রোলড। ওটা যখন রন্ডেভু হচ্ছে তখন ওদিকে ওনারা পেয়ে যাচ্ছেন মানে ফুডটা। আর এখন আগে যেরকম সেই ছিল, মানে ভীষণ মানে কোনো রকমে খেতে হতো, মানে সম্ভবত তারা খুব সমস্যার মধ্যে পড়ছে ওইখানে। হ্যাঁ, সে তো বটে, মানে অফকোর্স রিস্ক আছে, মানে এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম, রিস্ক তো আছে। আমরা বলছি পৃথিবীতে ফেরার সময়তে অনেকগুলো দুর্ঘটনার মধ্যে পড়েছে, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামসের কথা আমরা জানি। তো এই ঘটনাগুলো কেন ঘটে, মানে এটাতে কোনো কিছু লুপহোলস থাকে, বা এটাতে মানে কিছু হিউম্যান এরর যার জন্য এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে?
মানে হিউম্যান এরর, মানে ডেফিনেটলি যেহেতু মানুষরাই মিশনটা তৈরি করছে, কোনো না কোনো হিউম্যান এরর তো বটে, কিন্তু এটা তো কোনো বাট জাজ আমরা ইচ্ছাকৃত করতে পারি না। ঘটনা নয়। হ্যাঁ, কোনো But judge ইচ্ছাকৃত আমরা করতে ঘটনা তো নয়। ধরুন কোনো একটা Right. হিট শিল্ড খুলে গেল, একটা টাইলস খুলে গেল, সেটা তো কিছু করার নেই, কারণ যে স্পিডে আর্থে ওটা এন্টার করছে, মানে দুটোই ডিজাস্টার হয়েছে। তো কিন্তু যে স্পিডে এন্টার করছে তখন তখন মানে যা কিছু হতে পারে ওটা আগে থেকে বলা মুশকিল, কিন্তু তবুও যেহেতু দেখা গেল যে হ্যাঁ স্পেস শাটলে অনেক অ্যাক্সিডেন্টস হচ্ছে, তাই জন্য ওগুলোকে রিটায়ার করে দেওয়া হলো, এখন আর স্পেস শাটল রান করে না। এবং মানে এতগুলো দুর্ঘটনা যখন হচ্ছে তখন দুর্ঘটনার কারণটা অ্যানালিসিস করে নতুন প্রযুক্তি কিছু বানানো, সেদিকে চেষ্টা করা হচ্ছে। এবং সেই জন্য যেহেতু রাশিয়ান সয়ুজটা খুব সেফ, মানে দুর্ঘটনা হয় না, তো তাই জন্য এই যতদিনে নাসা নতুন মডিউল নিয়ে আসবে যেটা মানুষকে, অ্যাস্ট্রোনটদের ট্রান্সপোর্ট করতে পারবে, ততদিন রাশিয়ার সয়ুজটাকে ইউজ করা হলো। এবং গত মাসে আমরা দেখলাম ম্যান্ড, মানে যেটা প্রাইভেটাইজেশন বলছিলাম, স্পেস এক্স এর ম্যান্ড মিশন, ওটা অরিয়ন মডিউলের মধ্যে দিয়ে গেল। ওটা একটা নতুন টেকনোলজি, অরবিটেড তো জাস্ট ব্যাক করলেন, মানে অ্যাস্ট্রোনটস। তারা কত মাস ছিলেন? 12 বব মাস অ্যান্ড ডগ। না, এমনিতে এই স্পেস এক্স এ যারা গেল তারা 1 মাসের মতো ছিল, জাস্ট গত মাসে গেছে এবং গত সপ্তাহে ব্যাক করেছে। এটা স্পেস এক্স এর, কিন্তু স্পেস এক্স এর অ্যাস্ট্রোনট 2 জন। কিন্তু তাছাড়া মানে এমনিতে যেটা এজেন্সিজদের যে অ্যাস্ট্রোনটরা, তাদের মধ্যে মানে 1-2 জন ওখানে থেকে যায়, যাদের ওটা 6 মাস বা 1 বছরের মিশন হয়, এবং বাকিরা হয়তো ফেরত আসেন। তো যারা এক্সপেরিমেন্ট গুলো কন্ডাক্ট করবেন তাদেরকে থেকে যেতে হয়। এবার যিনি ধরুন ওটার রেসপন্সিবিলিটি হচ্ছে নিয়ে যাওয়া নিয়ে আসা, কমান্ডার, তার তো ওখানে থাকার কোনো দরকার নেই। তো যাদের রেসপন্সিবিলিটি এক্সপেরিমেন্টস গুলো, যেগুলো বিভিন্ন মাইক্রোগ্রাভিটি এক্সপেরিমেন্টস, কিভাবে ওই মাইক্রোগ্রাভিটিতে বিভিন্ন বায়োলজিক্যাল এক্সপেরিমেন্টস সেগুলো রেজাল্ট দেবে, তাদেরকে থেকে যেতে হয়। কিন্তু নাম্বারটাকে সবসময় রিডিউস করা হয়, কারণ একটা হিউম্যানের ওখানে থাকার, স্পেসে থাকার খরচটা তো অনেকটা বেশি। সো জাস্ট ফ্যান্সি পারপাসে কেউ থাকেন না, তো যতটা, তাই জন্য নাম্বারটা রিডিউস করা যায়। এখন আপনি এই যে আলোচনাটা হলো ফ্যান্সি পারপাস, অবশ্যই ফ্যান্সি পারপাস এখন আসছে, সেটা হলো যে স্পেস ট্যুরিজম। স্পেস ট্যুরিজম এটা কিভাবে দেখছো ইন ফিউচার, নিয়ার ফিউচার? আমার তো খুবই মানে ডেঞ্জারাস ব্যাপার লাগে, কারণ মানে স্পেসটা তো ডেফিনেটলি কি বলবো, যেটা বলছিলাম মানুষের কাছে আননোন। এবার আর সমস্ত জিনিসই আমরা বলে থাকি না যে একটা ট্রেনিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবার যে অ্যাস্ট্রোনটরা এখন যাচ্ছেন তারা তো একটা প্রপার ট্রেনিং এর মধ্যে দিয়ে একটা ডিকেড অফ দেয়ার লাইফ কাটাচ্ছেন। 10 বছরের ইন্টেন্সিভ ট্রেনিং হচ্ছে, সমস্ত জিনিসটার ইনস এন্ড আউটস জেনে ওনারা যাচ্ছেন। তো সেই জন্য ওনারা কি না বেটার পজিশন, ইফ এনিথিং গোজ রং ওনাদের রিয়াক্ট করাটা সুবিধা, কারণ ওটা তো শিখেছেন এতদিন ধরে। এবার স্পেস ট্যুরিজমে ডেফিনেটলি যেতে পারেন, এবং সেখানেও দুটো ব্যাপার হয়, একটা হচ্ছে স্পেসে গিয়ে ফেরত আসা, সেটা কিন্তু জাস্ট একবার গিয়ে একটা মানে সেই এক চক্কর মেরে ফেরত আসার মতো ব্যাপার, সেটা হয়ে গেলে রিস্কটা অনেকটা কম। কিন্তু মানে ইট ইজ সেফার যে কোনো জিনিসে আমরা যদি ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যাই, ইন্টেন্সিভ ট্রেনিং, রিস্কটা অনেকটা কম। কিন্তু হয়তো 7 জন অ্যাস্ট্রোনট যাচ্ছে, আমরা এটাই ভাববো, পুঁজির সবসময় পুঁজিটাই বিষয় নয়, মানুষের নিরাপত্তাটাও একটা বড় ফ্যাক্টর, এবং সেটা নিয়ে কাজ করবে। আমরা বিজ্ঞানীদের কাছেও অবশ্যই একটা প্রত্যাশা আছে যে তারা অনেক বেশি সেফ মিশন তারা লঞ্চ করতে পারবে নিয়ার ফিউচার, এবং মনে আমাদের মানুষজন যাবে, এটাও আমাদের একটা স্বপ্ন। এই চ্যাপ্টারটা আমরা আজকে এখানে শেষ করব, আবার পরে রোববার থাকবে, বিভিন্ন চ্যাপ্টারে আসবে মহাকাশকে আরো কাছ থেকে জানার জন্য। ডক্টর মধুব্রতকে আমরা অনেক বেশি ধন্যবাদ তো আমি দেবো না, তিনি যে কাজটা করেছেন সত্যি একটা নোবেল জব, এবং মানুষের কাছে মহাকাশকে আরো মানে বলবো বোঝার ক্ষেত্রে একটা ফিল্ড অফ জব, মানে ফিল্ড অফ স্টাডি তুলে ধরছেন। মধুব্রতকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। মানে যদি আমাদের এরকম আলোচনার মধ্যে দিয়ে একটি স্টুডেন্টও মনে করে যে পরবর্তী জীবনে মহাকাশ গবেষণাটাকে নিজের ডিরেকশন অফ এডুকেশন হিসেবে নেবে, দ্যাট ইজ হোয়াট আই এম লুকিং ফর। তো এটা
সেটাই একমাত্র কাম্য যে বেশি বেশি পরিমাণে স্টুডেন্টসরা আরো এই বিষয়টা ইন্টারেস্টেড হোক, বিকজ ইটস অ্যামেজিং, স্পেস ইজ অ্যামেজিং। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ সুস্থ থ্যাংক ইউ থাকবেন। ভেরি মাচ। হ্যাঁ, ধন্যবাদ।